হ্যাকিং সম্পর্কে আমাদের রিয়ালিটি এবং এক্সপেকটেশনস আলাদা হলেও আমাদের আশেপাশে কিছু কিছু গল্প আছে যা হলিউডের সেন্সেশনাল হ্যাকিংকেও হার মানায়। আমরা আমাদের জীবনের নানা সময় অনলাইনে নানাভাবে ছোটখাটো সাইবার হামলার শিকার হই, কিন্তু এমন কিছু সাইবার হামলা আছে যেগুলো ব্যাপ্তি আমাদের কল্পনা থেকেও বড়। গত 10 বছরে ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সাইবার হামলাগুলো নিয়ে কথা বলতে গেলে আসে সিআইএমবি ব্যাংকের $1 মিলিয়ন হামলা, অথবা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার $2 মিলিয়ন ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন। আবার ব্যাংকো দে চিলির $10 মিলিয়ন কোঅর্ডিনেটেড সাইবার হামলার কথা না বললেই যেন চলে না। কিন্তু এগুলো থেকেও বড় মাপের একটা সাইবার হামলা হয়েছে, যেটা সফল হতে পারলেই হয়তো হয়ে যেত ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা। বলছিলাম 2016 সালে বাংলাদেশ ব্যাংক সাইবার হামলা নিয়ে, যেটায় $81 মিলিয়ন হ্যাক করেছিল খুব সুন্দর কোঅর্ডিনেশনের মাধ্যমে হ্যাকারদের একটি গ্রুপ। সিনেমা থেকে কোনো অংশে কমতি না থাকা এই কাহিনী শুনতে যেতে হবে সময়ে একটু পিছনে। 2015 সালের ফেব্রুয়ারি মাসে কোনো একটা ওয়ার্কিং ডেটে 23 জন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার কাছে ইমেইল আসে। রাসেল আহলান নামের এক অজানা ব্যক্তির চাকরি চেয়ে আবেদন, সাথে একটি সিভি। 23 জন কর্মকর্তার ভেতরে 3 জন সিভি ডাউনলোড করলে সিভির সাথে থাকা ম্যালওয়্যার বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে ঢুকে গেলেও হ্যাকাররা সাথে সাথে কোনো অ্যাকশনে যায়নি, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ওয়েট করে। 2016 সালের 7 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের 10ম তলায় অ্যাকাউন্টিং এবং বাজেটিং ডিপার্টমেন্ট, বাংলাদেশের সবচেয়ে রেস্ট্রিক্টেড জায়গায় থাকা একটি প্রিন্টারে হঠাৎ করে কিছু সমস্যা দেখা দিয়েছে। প্রিন্টারটি অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক এর সকল ট্রানজ্যাকশন এর হিসাব অটোমেটিক প্রিন্ট করত এই প্রিন্টারটি। অনেক কষ্ট করে ঠিক করার পর প্রিন্টারটি যখন অন হয়, একে একে বিশাল বিশাল ট্রানজ্যাকশনের ডেটা প্রিন্ট করতে থাকে প্রিন্টারটি, যা দেখে দায়িত্বরত কর্মকর্তাদের চক্ষু চড়ক গাছ। অলমোস্ট $1 বিলিয়ন ট্রানজ্যাকশন রিকোয়েস্ট গিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে। অর্থগুলো যাবে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ফিলিপাইনে কিছু পার্সোনাল অ্যাকাউন্টে। হ্যাকাররা খুব চমৎকার প্ল্যানিংয়ে পুরো হ্যাকিংটা করলেও কিছুটা ভাগ্যের জোরে আর হ্যাকারদের ছোটোখাটো ভুলের কারণে বেঁচে যায় বাংলাদেশের এতগুলো টাকা। মুসলিম দেশগুলোতে সাধারণত শুক্র শনি ছুটি থাকে, শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে। অন্যদিকে পশ্চিমা বিশ্বে ছুটি চলে শনি ও রবি। হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেম থেকে ট্রানজ্যাকশন রিকোয়েস্টটি পাঠায় 4 ফেব্রুয়ারি বৃহস্পতি রাত 8টার পরে, যখন নিউ ইয়র্ক টাইম জোনের পার্থক্যের জন্য অলরেডি সকাল। বাংলাদেশের পরবর্তী 2 দিন সাপ্তাহিক ছুটি। 7 তারিখে কর্মকর্তারা যখন বিষয়টি ধরতে পেরে দ্রুত নিউ ইয়র্কে যোগাযোগের চেষ্টা করে, তখন অলরেডি নিউ ইয়র্কের শনিবার রাত বলে অন্য পাশ থেকে কোনো রেসপন্স আসে না। এর ভেতর যখন দেখা যায় অর্থগুলো ফিলিপাইনের এক অ্যাকাউন্টে ঢুকে, তখন বাংলাদেশ ব্যাংক চেষ্টা করে ফিলিপাইনের সাথে যোগাযোগ করতে, কিন্তু সেখানেও তখন চাইনিজ নববর্ষের ছুটি। এর ভেতর 5টা ট্রানজ্যাকশনে চলে যায় $101 মিলিয়ন। এত নিখুঁত টাইমিং আর প্ল্যানিংয়েও ছোটোখাটো ভুল থেকেই যায়, যা বাটারফ্লাই এফেক্টে বড় রূপ ধারণ করতে পারে। এই যেমন হ্যাকাররা অর্থগুলো ট্রান্সফার করেছিল ফিলিপাইনের রাজধানী ম্যানিলার আরসিবিসি ব্যাংকে, যেটা জুপিটার রোডে অবস্থিত। ফিলিপাইনে মানি লন্ডারিং আইনের লুপ হোল ব্যবহার করতে আর টাইম মিলাতে মূলত এই প্ল্যান। কিন্তু একদম পিওর কোইন্সিডেন্টালি জুপিটার নামে একটি ইরানি জাহাজ আছে যা আমেরিকান স্যাংশনের অন্তর্ভুক্ত। এই জুপিটার নামের জন্য ম্যানুয়াল রিভিউতে চলে যায় রিকোয়েস্টটি, যেখান থেকে পরে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে ট্রানজ্যাকশনটি থামানো হয়। আর হ্যাকাররা $20 মিলিয়ন শ্রীলঙ্কাতে পাঠায় শালিকা ফাউন্ডেশনে, কিন্তু নামের বানান ভুলের জন্য রিকোয়েস্টটি আটকে যায়। পরবর্তীতে বাংলাদেশে অর্থ উদ্ধার করতে পারলেও বাকি 81 মিলিয়ন কোথায় আছে সে প্রশ্ন উত্তর আজও পাওয়া যায়।